সরকারি সাদত কলেজের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজ আমি প্রাণীবিদ্যা চতুর্থ বর্ষের প্যারাসাইটোলজি বিষয় থেকে লাইফ সাইকেল অফ প্যারাসাইট এই বিষয়টি তোমাদের সাথে আলোচনা করব। এটি অনার্স ফোর্থ ইয়ার, প্রিলিমিনারি মাস্টার্স এবং ডিগ্রি পাস থার্ড ইয়ারের জন্য প্রযোজ্য। তো চলো আমরা আলোচনা শুরু করি। লাইফ সাইকেল অফ অ্যাসকারিস। অ্যাসকারিস মানুষের অন্ত্রে পরজীবী হিসেবে বাস করে। গোলকৃমিদের মধ্যে অ্যাসকারিস সবচেয়ে বড়। তো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি পরজীবী, কারণ পৃথিবীর সর্বত্র এই পরজীবীটি মানুষের অন্ত্রে বাস করে এবং এটা শিশুদের সবচেয়ে বেশি ক্ষতি করে। এটি দেখতে কেঁচোর মতো এবং এর জীবনচক্র সরল। এটি মনোজেনেটিক, অর্থাৎ এর জীবনচক্র সম্পন্ন করতে একটি মাত্র পশুকে যথেষ্ট। একটি মাত্র পশুকের দেহে সে তার জীবনচক্র সম্পন্ন করে। তো এর জীবনচক্রের আগে আমরা এই পরজীবীটির ক্লাসিফিকেশন অর্থাৎ এর সিস্টেমিক পজিশনটা দেখে নিই। এটি ফাইলাম নেমাটোডা, ক্লাস প্লাজমিডিয়া, অর্ডার অ্যাসকারিডিয়া, অ্যাসকারিডিডা, ফ্যামিলি অ্যাসকারিডি, জেনাস অ্যাসকারিস লুম্বিকর্ডিস। পৃথিবীর সর্বত্র গোলকৃমি দেখতে পাওয়া যায়। শিশুদের মধ্যে এই কৃমি বেশি দেখা যায়। বাংলাদেশ ছাড়াও ভারত, চীন, কোরিয়া ও ফিলিপাইনে এর প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। এটি একটি অন্তঃপরজীবী যা মানুষের ক্ষুদ্রান্তে পাওয়া যায়। দেহ কিউটিকল দ্বারা আবৃত থাকায় অন্ত্রে উৎসেচকের প্রভাব হতে এটি রক্ষা পায়। মানুষ ছাড়াও এই কৃমি বানর, গরু, মহিষ, ভেড়া ইত্যাদি প্রাণীকে আক্রমণ করে। আঙ্গিক গঠন। অ্যাসকারিস লম্বাটে বেলনাকার, অর্থাৎ এর দুই প্রান্ত সরু এবং মাঝখানটা স্ফীত। দ্বিপার্শ্বীয় প্রতিসম। স্ত্রী কৃমি লম্বায় পুরুষ কৃমির চাইতে বড়। যৌন দ্বিরূপতা স্পষ্ট, অর্থাৎ মেল এবং ফিমেল প্রাণীকে আলাদা করে চেনা যায়। তোমরা এই ছবিতে দেখতে পাচ্ছ যে ছোট কৃমি যেটা সেটা হলো মেল এবং এর পায়ের দিকটা একটু বাঁকানো থাকে, আর লম্বা বড় যেটা সেটা ফিমেল। এই ছবিতে তোমরা আরো ভালোভাবে দেখতে পাচ্ছ যে এখানে একটি মেল বা পুরুষ কৃমি এবং এটা হলো পুরুষ কৃমি এবং এটা হলো স্ত্রী কৃমি। দেখো পুরুষ কৃমির পায়ের দিকটা বাঁকানো, এখানে জেনিটাল প্যাপিলা আছে এবং একটা স্পিকিউল আছে। আর স্ত্রী কৃমিটা পুরুষ কৃমির চাইতে আকারে লম্বা। এই যে ফিমেল, এটা ওভারিটা দেখা যাচ্ছে এবং এখানে পায়ু ছিদ্র অবস্থিত। আর মুখ সামনের দিকে দুইটারই মুখ ছিদ্র আছে, এই যে মাউথ। আর এখানে দেখো এর মাউথ, মুখের অংশটা বড় করে দেখানো হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে তিনটা চোয়াল আছে, তিনটা ঠোঁট আছে, সেফালিক সিটা আছে। তো এদের দেহের গঠন খুবই সরল প্রকৃতির। অ্যাসকারিসের জীবনচক্র। অ্যাসকারিসের জীবনচক্র 1916 খ্রিস্টাব্দের পূর্বে ভালোভাবে জানা ছিল না। স্টিওয়ার্টের গবেষণায় অ্যাসকারিসের জীবন ইতিহাস সম্পূর্ণভাবে জানা যায়। অ্যাসকারিস লুম্ব্রিকর্ডিস এক পোষকী পরজীবী। নিষিক্ত ডিপ বা জাইগোট নিয়ে এদের জীবনচক্র শুরু হয়। জাইগোট। মানুষের অন্ত্রে দুটি অ্যাসকারিসের সঙ্গম সম্পন্ন হয়। শুক্রাণু স্ত্রী প্রাণীতে স্থানান্তরিত হলে নিষেক ঘটে, ফলে জাইগোটের সৃষ্টি হয়। জাইগোটটি কাইটি নির্মিত খোলসে আবদ্ধ হয়। এ অবস্থায় স্ত্রী প্রাণীটি ডিম পাড়ে। একটি স্ত্রী কৃমি প্রতিদিন প্রায় 20,000-এর বেশি ডিম পাড়ে। পোষকের অন্ত্রে ডিমগুলো নিষ্ক্রান্ত হয়।
পরে পোষকের মলের সাথে বাইরে বের হয়ে আসে। বাইরের মুক্ত পরিবেশে খোলসের ভিতর জাইগোটের বিভাজন শুরু হয়। উপযুক্ত তাপমাত্রা, আর্দ্রতা ও অক্সিজেন যুক্ত পরিবেশে নিষিক্ত ডিমের বিভাজন ঘটে। প্রথমে মরুলা, তারপর ব্লাস্টুলা এবং এরপর দ্বিস্তরী গ্যাস্ট্রুলা তৈরি হয়। বিভাজন শুরুর 10 থেকে 14 দিনের মধ্যে কৃমির প্রথম লার্ভা দশা র‍্যাপডিফর্ম লার্ভা গঠিত হয়। পরবর্তী 7 দিনের মধ্যে ডিমের খোলসের ভিতরেই লার্ভার নির্মোচন ঘটে, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের লার্ভা দশা এটা উপনীত হয়। এই অবস্থা হলো সংক্রমণ উপযোগী, অর্থাৎ এই অবস্থায় এখানে আর পরবর্তী কোনো ডেভেলপমেন্ট হয় না। অনুকূল পরিবেশে খোলসের ভিতর এটা 6 বছর পর্যন্ত জীবিত থাকতে পারে, অর্থাৎ এটা মানবদেহের বাইরে। এটা হলো সংক্রমণ উপযোগী পর্যায়। এরপরে দেখো নতুন পোষক দেহে সংক্রমণ। এর কোনো গৌণ বা মাধ্যমিক পোষক নেই। দূষিত পানি, ফলমূল বা শাকসবজি মাধ্যমে এরা নতুন পোষক দেহে সংক্রমিত হয়। অর্থাৎ আমরা যদি ভালো করে ফলমূল শাকসবজি না ধুয়ে খাই এবং দূষিত পানি খাই, তাহলে তার মাধ্যমে এই দ্বিতীয় দশার লার্ভাটা, যেটাকে খোলসের ভিতরেই থাকে, ডিমের ভিতরেই থাকে, এই লার্ভাটা মানব দেহে চলে আসে। নতুন পোষকের ক্ষুদ্রান্তে পৌঁছালে পৌষ্টিক রসের ক্রিয়ায় ডিমের খোলস গলে যায় এবং দ্বিতীয় পর্যায়ে লার্ভা বের হয়ে আসে। এর নাম ফিলিফর্ম লার্ভা। মানে ফিলিফর্ম লার্ভা, এটা দ্বিতীয় পর্যায়ের লার্ভাটা খোলসের ভিতরেই ছিল, মানবদেহের বাইরে যখন ছিল, কিন্তু মানবদেহে যখন পৌঁছায় তখন এর খোলসটা কি হয়, পোষকের আন্তরিক রসের ক্রিয়ায় খোলসটা গলে যায় এবং এই ফিলিফর্ম লার্ভাটা বের হয়ে আসে। এরপরে ফিলিফর্ম লার্ভা থেকে আস্তে আস্তে এটা পূর্ণাঙ্গ কৃমিতে পরিণত হয়। পূর্ণাঙ্গ অবস্থায় রূপান্তর। সদ্যজাত ভ্রূণ মানবদেহে অন্ত্রের প্রাচীর ভেদ করে প্রথমে লসিকা নালী অথবা শিরা উপশিরায় প্রবেশ করে। তারপর রক্ত প্রবাহের সাথে এই ভ্রূণ ক্রমান্বয়ে যকৃৎ, হৃৎপিণ্ড এবং ফুসফুসে চলে যায় এবং ফুসফুসে রক্তনালীর প্রাচীর ছিদ্র করে সেটা ফুসফুসের যে অ্যালভিওলাই, মানে বায়ু কুঠুরি যে থাকে, সেখানে এটা অবস্থান নেয়। সেখানে আরো বৃদ্ধি পেয়ে ব্রঙ্কিউল, ব্রঙ্কাস ও ট্রাকিয়ার মাধ্যমে এরা গলবিলে পৌঁছে। এরপর পুনরায় অন্ত্রে ফিরে আসে। গলবিলে আসে, এসে যখন মানুষ যখন ঢোক চিপে, তখন আবার এটা সে থেকে ট্রাকিয়া থেকে আবার ওটা মানুষের অন্ত্রের মধ্যে চলে আসে। প্রথম আক্রমণে 9 দিনের মাথায় এতগুলি ঘটনা ঘটে এবং তারপরে তৃতীয় নির্মোচন, অর্থাৎ তৃতীয়বার লার্ভা খোলস পাল্টায়। এর 10 দিনের মাথায় চতুর্থ নির্মোচন, অর্থাৎ চতুর্থবার লার্ভা খোলস পাল্টায়। এখানে একটি অ্যাসকারিসের জীবনচক্র দেওয়া আছে, যে এখানে মেল এবং ফিমেল অ্যাসকারিস, এবং এদের নিষেক হওয়ার পরে যে ডিম হলো, ডিম থেকে এটা হলো এক্সটার্নাল, এই পুরা জিনিসটা এক্সটার্নাল এনভায়রনমেন্টে, মানে দ্বিতীয় পর্যায়ের যে লার্ভা ওটা ডিমের খোলসের ভিতরে থাকে। তারপরে এখান থেকে এটা দূষিত খাবারের মাধ্যমে এটা মানব দেহে চলে যায়। এই তারপরে তার মানব দেহে পরবর্তী যে তৃতীয় চতুর্থ স্টেজ, সেগুলি সম্পন্ন হয়। তার জীবনচক্র খুবই সরল। চতুর্থ নির্বাচনের পর অনেকটা পরিণত কৃমির মতোই দেখায়, কিন্তু আসলে একদম পরিণত হয় না এবং পুরুষ ও স্ত্রী গোনাড দেখা যায়। পঞ্চম নির্বাচন পর্যায়ে পুরুষ ও স্ত্রী বৈশিষ্ট্য বিকাশ লাভ করে, অর্থাৎ খোলস পাল্টানো যেটাকে বলা হচ্ছে। জননাঙ্গ পূর্ণতা লাভ করতে প্রায় 6 সপ্তাহ সময় লাগে। আক্রান্ত হওয়ার 8 সপ্তাহের মধ্যে এরা ডিম দেয়। এখানে এই দেখতে পাচ্ছ তোমরা একটা স্ত্রী কৃমি, এটা মুখের দিক, এটা হলো পায়ের দিক, পিছনেরটা। এই যে এটার মাথায় এখানে মুখ ছিদ্র আছে। তারপরে এই যে ফেরিংস, এটা গলবিল, এটা ফেরিংস, এটা ইন্টেস্টাইন, আর এখানে আছে ওভারি, আর দেহটা কিউটিকলের আবৃত। রিপ্রোডাক্টিভ ওভ। রোগতত্ত্ব। অ্যাসকারিস লুম্বিকর্ডিসের দ্বারা সৃষ্ট রোগকে অ্যাসকারিয়াসিস বলা হয়। এ রোগের প্রকোপ প্রাপ্তবয়স্ক মানুষ অপেক্ষা শিশুদের উপর বেশি।
এই কৃমির লার্ভা পূর্ণাঙ্গ কৃমি অপেক্ষা বেশি ক্ষতিকর। তো দেখা যাচ্ছে যে লার্ভার দ্বারা বেশ কিছু ক্ষতি হয়। তার মধ্যে প্রথমে যেটা দেখা যাচ্ছে সেটা হলো রক্ত প্রবাহের মাধ্যমে অ্যাসকারিসের লার্ভা যখন যকৃৎ, হৃৎপিণ্ড, ফুসফুস, মস্তিষ্ক, সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড এবং পেশি এসব জায়গায় পৌঁছায়, তখন এসব থাকা জায়গায় ফোড়া সৃষ্টি হয়। ফোড়া হতে পারে অথবা ক্ষত হতে পারে। এতে শরীরে ব্যথা, পেশি টনটন করা, জ্বর এগুলো হয়। ফুসফুসের অ্যালভিওলাসের প্রাচীরে তারা ক্ষতি সাধন করে এবং এর ফলে অনেক সময় নিউমোনিয়া সৃষ্টি হয়। এছাড়া এই কৃমি রক্তে এক ধরনের বিষাক্ত পদার্থ নিঃসরণ করে, যার ফলে স্নায়ু বিকার দেখা দিতে পারে। পূর্ণাঙ্গ কৃমির দ্বারা ক্ষতি। পোষক অন্ত্রে অবস্থানকালে এরা পোষকের অন্ত্র থেকে খাদ্য গ্রহণ করে, অর্থাৎ পোষকের দেহ থেকেই তো সে তার খাদ্যটা নেয়। এর ফলে যেহেতু শিশুতে এই কৃমিটা বেশি হয়, এতে শিশুরা মারাত্মকভাবে পুষ্টিহীনতায় ভুগে, পেটটা বড় হয়ে যায় এবং হাত পা গুলা লিকলিকা হয়ে যায়। অপুষ্টিজনিত স্বাস্থ্যহানি, রক্ত শূন্যতা দেখা দেয়, অনিদ্রা, তাপমাত্রা বৃদ্ধি বা জ্বর এগুলি দেখা দেয়। পূর্ণাঙ্গ কৃমি এক প্রকার বিষাক্ত পদার্থ ক্ষরণ করে, যার প্রভাবে জ্বর হতে পারে, বদহজম, বিভিন্ন প্রকার অ্যালার্জি জনিত সমস্যা, যেমন কনজাংটিভাল প্রদাহ, এটা চোখের, মুখ ফুলে যাওয়া ইত্যাদি হতে পারে। কখনো কখনো এরা আন্তরিক নালী বন্ধ করে দেয়, মানে কৃমির সংখ্যা যখন বেশি হয় তখন আন্তরিক নালী বন্ধ করে দিয়ে চরম জটিলতার সৃষ্টি করতে পারে তারা। আবার আন্তরিক প্রাচীর ছিদ্র করে পেরিটোনাইসিস ঘটে। ফলে রোগীর মৃত্যু অনিবার্য হয়ে পড়ে। কখনো কখনো পূর্ণাঙ্গ কৃমি পিত্তনালী, অগ্ন্যাশয় নালী বন্ধ করে দিতে পারে বা অ্যাপেন্ডিক্সে পৌঁছে ক্ষতি সাধন করতে পারে। প্রতিরোধ। মানুষের দেহে কৃমি অ্যাসকারিয়াসিস রোগ সৃষ্টি করে। শাকসবজি, কাঁচা ফলমূল ভালোভাবে ধুয়ে খেতে হবে, খাবার ঢেকে রাখতে হবে, হাত পায়ের নখ কেটে ছোট করে রাখতে হবে, স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করতে হবে, মলত্যাগের পর এবং খাদ্য গ্রহণের পূর্বে ভালোভাবে সাবান দিয়ে হাত ধুতে হবে। এগুলো হলো প্রতিরোধ। এগুলো যদি আমরা মেনে চলি তাহলে আশা করি আমরা এই গোলকৃমি থেকে মুক্ত থাকব। চিকিৎসা। মেবেন্ডাজোল, কমবেন্ট্রিন এগুলি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে। তো শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই। তবে যাবার আগে আবারও তোমাদের বলছি যে এখন করোনা সংক্রমণ দ্রুত বেড়ে যাচ্ছে, শীতকাল, কাজে করোনা সংক্রমণ বাড়ছে। সেই কারণে আমাদেরকে কি করতে হবে, যতটা সম্ভব ঘরেই থাকতে হবে। আর যদি কোনো কারণে বাইরে যাও তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। ঘন ঘন হাত ধুবে, মাস্ক ব্যবহার করবে, যতটা সম্ভব ঘরে থাকবে, তাহলে আশা করি তোমরা নিরাপদে থাকবে। তোমাদের সবাইকে ধন্যবাদ।